1947 সালে ভারত সদ্য স্বাধীন হয়েছে, আর এমন অবস্থায় সংবিধান সভায় গো হত্যা নিয়ে ডিবেট শুরু হয়। গোবিন্দ দাস, পণ্ডিত ঠাকুর দাস, রঘুবীর ছাড়াও আরো অনেক হিন্দুবাদী নেতা গো হত্যার বিপক্ষে আইন পাস করার কথা বলেন, কিন্তু অপর দিক থেকে নেহেরু সহমত না জানিয়ে দৃঢ়ভাবে বলেন, ভারত এক সেকুলার দেশ হোগা, ধর্ম কে আধার পর ऐसे कानून नहीं बन सकते। এরপর 1955 সালে এই বিলকে চালু করার কথা পুনরায় বলা হয়, কিন্তু তখনও নেহেরু এই বিলকে মেনে নিয়েছিলেন না। अगर गौ हत्या पर प्रतिबंध लगा तो मैं प्रधानमंत्री पद से इस्तीफा दे दूंगा। এরপর 1966 সালে অর্থাৎ জওহরলাল নেহেরুর মৃত্যুর 2 বছর পর ইন্দিরা গান্ধীর সময়ে হিন্দুরা আবার আন্দোলন করে। 7ই নভেম্বর সংসদ ভবনের সামনে অনেক নাগা সাধু আন্দোলন শুরু করে। তাদের একটাই দাবি ছিল, গো হত্যাকে বন্ধ করতে হবে। সংসদ ভবনকে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের দ্বারা ঘিরে ফেলা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর গুলি চালানো হয়। এরপর তড়ি ঘড়ি করে দেহগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। শ্মশানগুলোতে বিনা রেকর্ডে দেহগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। পরের দিন খবরের কাগজে লেখা হয় এই ঘটনায় 7 থেকে 11 জনকে গুলি করা হয়েছে এবং 100 জন আহত। অথচ হিন্দুস্তান সমাচার পত্রিকার জার্নালিস্ট মনমোহন শর্মা সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বলেন, पटेल चौक पर पहुंचा तो मुझे रोक दिया गया, आप आगे नहीं जा सकते। और लाशें थी, लाशें गिरे हुए थे, मैं दिखाई दे रहा था, खून बह रहा था, यहाँ तक कि मेरा जो जूता था वो ऊपर तक खून से लथपथ हो गया। वजह जिसको बोलते हैं जगह जगह फैली हुई थी सफेद रंग की, ये हड्डियों में से जो। तब एक एडवाइजरी आई गवर्नमेंट की तरफ से कि प्रेस नोट जो गवर्नमेंट ऑफ इंडिया का है वही आप यूज करेंगे, अपनी पर्सनल रिपोर्टिंग नहीं करेंगे। ये साफ साफ कि जो हम प्रेस नोट इशू करेंगे आप उसी को छाप और उसको शब्द छापेंगे। आप अपने किसी कॉरेस्पोंडेंट का कोई वर्जन नहीं किया। जो हमारे पास प्रेस नोट आया उसमें 11 लोगों के मरने की खबर है। পুরো ঘটনাকে চাপা দেওয়া হয়েছে। এই ঘটনার বেশ কিছু বছর পর 1971 সালে ইন্দিরা গান্ধী হিন্দুদের আশ্বাস দেওয়ার জন্য ইলেকশনের আগে এই সিম্বল লঞ্চ করেন এবং কংগ্রেসের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, যদি কংগ্রেস ইলেকশনে এবারও জেতে তবে গো হত্যা বন্ধ হয়ে যাবে। 1971-এর ইলেকশনে কংগ্রেস জয়লাভ করে, কিন্তু গো হত্যা বন্ধ হয় না। এরপর থেকে গো হত্যা বন্ধের দাবিতে যখন তখন আন্দোলন হয়েছে। এমনকি আজও 2 ধর্মের মানুষদের মধ্যে সংঘাত ঘটে। সনাতন ধর্মে ঋগ্বেদের সূচনা হয় খ্রিস্টজন্মের আগে আনুমানিক 1500 থেকে 1200 অব্দের মধ্যে। আর এই ঋগ্বেদে গরুকে অগ্না বলা হয়েছে, অর্থাৎ যার অর্থ হত্যাযোগ্য নয়। তবে বৈদিক যুগে কোথাও কোথাও গো মাংস খাওয়ার বর্ণনা রয়েছে। অথ অন্নং বৈ গো, দেবনাগরী ভাষায় লেখা এই মন্ত্রের অর্থ গো বা গরু হলো খাদ্য বা অন্ন। বৈদিক যুগে যজ্ঞ, অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ অনুষ্ঠানে গবাদি পশুর মাংস খাওয়া হতো। তবে এখানে একটি কথা আপনাদের সাথে ক্লিয়ার করি, সনাতন ধর্মে কখনোই গো মাংস খাওয়াকে উৎসাহিত করা হয়নি, বরং ঋগ্বেদ এবং অথর্ববেদে বলা হয় সমস্ত গবাদি পশুকে খাদ্য হিসেবে গ্রহণ করলেও গরুকে খাওয়া যাবে না, ষাঁড়কে খাদ্য হিসেবে খাওয়া যেতে পারে। তবে সময় যাওয়ার সাথে সাথে মানুষ আরো ভালোভাবে উপলব্ধি করতে থাকে গরু তাদের জীবনে কতটা আবশ্যক। এরপর জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের অহিংসার নীতির প্রভাবও সমাজে গরু হত্যা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। তারা গো হত্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলে। এরপর ব্রাহ্মণ্যবাদের উত্থানের সাথে সাথে গো হত্যা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। অর্থাৎ বলা যায় প্রথমের দিকে গো মাংস খাওয়ার প্রচলন থাকলেও ধীরে ধীরে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় কারণে গরুর প্রতি সম্মান বৃদ্ধি পায় এবং এটি খাওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।